আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত এবং দুর্বৃত্তের গুলিতে ছাত্র নিহতের ঘটনায় উত্তপ্ত খুলনা, আটক ৩ জন। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বললেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় বলেছেন, বিএনপি জামাত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে থাকবেন। বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে। গত 16 বছরে যেটা সম্ভব হয়নি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পুলিশ সহ 6 থেকে 7টি সেক্টরে সংস্কার না করলে নির্বাচন নিরপেক্ষ হবে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য সময় দিতে জামায়াতে ইসলামী রাজি বলেও জানান তিনি। সকালে ভোলা সরকারি স্কুল মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে এ কথা বলেন জামায়াত সেক্রেটারি। সমস্ত অর্গান, সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে। এত বড় সব বিভাগ, সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময়ে সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ক্ষমতায় আসবে, একটা নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশির নাম হাবিল। তিনি তেলকুপি গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। হাবিল জানান, ভোরে গমের খেতে পানি দিতে যান তিনি। মেশিন চালিয়ে ফেরার সময় পেছন থেকে বিএসএফ গুলি করে। হাবিলের কাঁধে গুলি লাগে। স্বজনরা প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, সীমান্তের ওপারে 2 থেকে 3 রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে কাছাকাছি গিয়ে কোনো আলামত পায়নি। গুলির ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। আমার মোটর করা আছে নিজস্ব জমিতে। মোটর রিস্টার্ট করে জমিতে পানি ছেড়ে আমি উল্টা পিঠ দিয়ে শীত কুয়াশাতে কিছু দেখতে পাচ্ছি না যে বিএসএফ আছে। প্রাথমিকভাবে আমাদের এটি দেখে মনে হয়েছে একটি গান শট ইনজুরি। রোগীটি বর্তমানে স্থিতিশীল আছে, কিন্তু যেহেতু বুলেটটি ভিতরে রয়েছে তার অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা প্রয়োজন। এমত অবস্থায় আমরা রোগীটিকে প্রাথমিকভাবে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছি। খুলনার শেখপাড়ার তেঁতুলতলা মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুনিদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও সহপাঠীরা। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। শুক্রবার রাত 9:45টার দিকে অর্ণব ও তার বন্ধুরা মিলে তেঁতুলতলায় একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় 3টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা গুলি করলে একাধিক গুলি অর্ণবের গলায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার, ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নোয়াখালীতে পিস্তল থেকে দুর্ধর্ষ ডাকাতি, 4 দোকানে চুরি। ভিন্ন দাবিতে বরিশাল ও টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে নোয়াখালীর সেনবাগের এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। ডুমুরিয়া ইউনিয়নের কৈয়াজলা গ্রামের সিদ্দিক আহমদ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোর 4টার দিকে 8 থেকে 10 জনের একটি ডাকাত দল সিদ্দিক কোম্পানির বাসার তালা ভেঙে ভেতরে ঢোকে। পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায় তারা। এ সময় 3 লাখ টাকা, 6 ভরি স্বর্ণালংকার ও মোবাইল সহ 15 লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। শুক্রবার দিবাগত রাতেও জেলা শহরের মাইজদির বড় মসজিদ মোড় এলাকায় NS প্লাজার 3তলা ভবনের তালা ভেঙে 4টি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ 82,000 টাকা সহ প্রায় 1.5 লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। বরিশালে স্কুল ছাত্র রাব্বি হত্যায় আসামিদের গ্রেফতারের আশ্বাসে 2 ঘন্টা পর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল থেকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। ফলে রাজধানী ঢাকা সহ সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। নিখোঁজ হওয়ার 4 দিন পর গত 22 জানুয়ারি পূর্ব রহমতপুর গ্রামের একটি বাড়ির পাশ থেকে রাব্বি হাওলাদারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাব্বি বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র ছিল। ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 7 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, প্রতিনিয়ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে গাজীপুরা এলাকা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েকদিনে অন্তত 20 জন শিক্ষার্থী মহাসড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী উপকমিশনার মেহেদি হাসান দীপু জানান, শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টহল টিম কাজ করছে বলেও জানান তিনি। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস। সকালে যশোর সদর উপজেলার চূড়ামনকাটিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। দিনের কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মাহমুদ নাসরুল্লাহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর হোসাইন আল মামুন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যশোরের আহ্বায়ক রাশেদ খান সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে কেক কাটা, পিঠা ও পোস্টার প্রদর্শনী, আলপনা পরিদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফেনী সাহিত্য সভার 2 বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ফেনী সাহিত্য সম্মেলন। সকালে শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কবি মঞ্জুর তাজিম। ফেনী সাহিত্য সভা ও ফেনী সাহিত্য সম্মেলনের আহ্বায়ক কবি সাবিহ মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, ফেনী পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। সাহিত্য সম্মেলনে
সেলিম আল দিন সাহিত্য পুরস্কার 2025 ঘোষণা করা হয়। এবছর পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। এছাড়াও ফেনীর 10 জন সাহিত্যিককে দেওয়া হয় গুণী লেখক সম্মাননা। দিনব্যাপী সম্মেলনে পাঠচক্র সহ নানা সাংস্কৃতিক আয়োজন রয়েছে। এবারে হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় ছুটির দিনের জমজমাট বাণিজ্য মেলার খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সাপ্তাহিক ছুটির দিন শনিবারে মেলা প্রাঙ্গণে যে সকল ক্রেতা দর্শন সমাগম, নিশ্চয়ই গত সংবাদে বলছিলাম তাদের উপস্থিতি সেটাই বলে দেয় মেলা জমে উঠেছে একদমই। এবং মেলার উন্মুক্ত যে প্রাঙ্গণটিতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গা কেন্দ্রিক বিভিন্ন স্টল প্যাভিলিয়ন রয়েছে এবং একই সাথে যেহেতু এটি একটি ফাঁকা প্রাঙ্গণ এবং সেই জায়গায় ক্রেতা দর্শনের সমাগমে যদিও এখন পূর্ণ এবং এই বিশাল প্রান্তকে কেন্দ্র করেই আসলে ক্রেতা দর্শনার্থীরা তাদের মতো করে সময় কাটান এবং এই জায়গায় ছবি তোলা, নিজেদের মতো করে সময় কাটানো, গল্প করা এবং সেই জায়গাটি উপভোগ করবার মতোই একটি পরিবেশ আছে বলেই তারা এখানে এই অবস্থান নেন এবং সেটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মেলা প্রাঙ্গণের এই জায়গাকে কেন্দ্র করেই ক্রেতা দর্শনার্থীদের সমাগম সেটি অনেক বেশি এবং সাধারণত দুপুর পেরিয়ে বিকেলের এই সময়ে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত তেমন একটি ক্রেতা দর্শনার্থী থাকে না, তবে আজ একদমই ক্রেতা দর্শনার্থীর সমাগম চোখে পড়ার মতো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত সংবাদে যেমনটি বলছিলাম বিভিন্ন পণ্যের উপর ডিসকাউন্টের অফার রেখেছেন বিভিন্ন প্যাভিলিয়ন স্টলে ক্রেতা দর্শনার্থীর আকর্ষণ করবার জন্য এবং সেই জায়গাকে কেন্দ্র করে যারা মেলা প্রাঙ্গণে আসতে চান গৃহস্থলী পণ্য, ইলেকট্রনিক্স পণ্য, কসমেটিক্স, গহনা, আসবাব, শোপিস, ফার্নিচার সহ নানা পণ্যের উপর কিন্তু থাকছে ছাড়। সেই ছাড়কে কেন্দ্র করেই ক্রেতা দর্শনার্থীরা কিন্তু এই বাণিজ্য মেলায় তাদের পছন্দের পণ্য কেনবার জন্য ভিড় করছেন। যেহেতু একই ছাদের নিচে বিভিন্ন পণ্যের সমাহার, সেই জায়গা থেকে কেন্দ্র করে আসলে ক্রেতা দর্শনার্থীরা তাদের পণ্য কেনবার জন্য আসছেন। তো শুক্রবার গতকালও একই রকম ছিল, ক্রেতা দর্শনার্থীর ভিড় ছিল, আজও তাই। শনিবারও ক্রেতা দর্শনার্থীর সমাগমে মেলা প্রাঙ্গণ জমে উঠেছে। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 25তম দিন পূর্বাচল থেকে মেলা প্রাঙ্গণে এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দেশের খবর শেষ করব, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত। দুর্বৃত্তের গুলিতে ছাত্র নিহতের ঘটনায় উত্তপ্ত খুলনা, আটক 3 জন। নোয়াখালীতে পিস্তল থেকে দুর্ধর্ষ ডাকাতি, 4 দোকানে চুরি। এবং ভিন্ন দাবিতে বরিশাল ও টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। দেশের খবর ছিল এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।